নমস্কার। আপনারা জেনে খুব খুশি হবেন যে ভারতবর্ষের মহামহিম শ্রীযুক্ত প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র মোদী আর কাজ খুঁজে না পেয়ে এবার নিজের বাগানে সিঁদুর গাছ পুঁতছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সিঁদুর গাছ পুঁতছেন। একেবারে ইয়ার্কি না, খবরের কাগজে ছবি টবি দিয়ে বেরিয়ে গেছে যে গত বৃহস্পতিবার 5ই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। সেখানে সেই দিন প্রধানমন্ত্রী যেখানে থাকেন দিল্লির তার বাসভবন, কল্যাণ মার্গের বাসভবন, সেই সংলগ্ন বাগানে একটি গাছ পুঁতেছেন যার নাম দিয়েছেন সিঁদুর। তা সিঁদুর গাছে কি ফলবে, সিঁদুর কি আদৌ গাছে ফলে, এই জাতীয় উদ্ভট প্রশ্ন করবেন না। কারণ সিঁদুর তো শিরা ধমনী দিয়েও বয় না, কিন্তু ওর শরীরে তো বইছিল। মিলিটারির পোশাক পরে হাতে হেলমেট নিয়ে ঘুরলেই প্লেন ওড়ানো যায় না, কিন্তু উনি যে প্লেনে বসেছিলেন সেই প্লেন তো উড়েছিল এবং ওড়ে। ফলে সিঁদুর যদি গাছে ফলে তাতে সমস্যাটা ঠিক কী? আর যদি একান্তই না ফলে তাহলেই বা সমস্যাটা কোথায়? উনি নানা জিনিসের নানা নাম দিয়েই থাকেন। আপনারা জানেন উনি একা করেছেন এরকম তা না, রবীন্দ্রনাথও এরকমই করতেন। বাঁদর লাঠি যে ফুল ছিল সেটার একবার নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ অমল তাস। আর আমাদের নরেন্দ্রজি যে প্রায় রবীন্দ্রনাথ, সে নিয়ে তো কোনো সন্দেহ থাকার অবকাশই নেই। রবীন্দ্রনাথ ছিলেন বিশ্বকবি এবং কবিগুরু। এই দুটোকে জুড়ে একসঙ্গে আমাদের নরেন্দ্রজি হয়ে দাঁড়িয়েছেন বিশ্বগুরু। ফলে উনি যে রবীন্দ্রনাথেরও বেশি কিছু, এ নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই। রবীন্দ্রনাথেরও দাড়ি ছিল, ওনারও দাড়ি ছিল না, মানে ছাগলের প্রশ্নটা এখানে তুলবেন না। এবং রবীন্দ্রনাথও নাম দিতেন, উনিও নাম দেন। তো এক ছোটোখাটো একটা তফাৎ আছে। রবীন্দ্রনাথ লিখেছিলেন সখুন্দল পাঠান মোগল, কিন্তু উনি মোগল শব্দটা সহ্য করতে পারেন না, সেই জন্য মোগল সরাইয়ের নাম দিয়েছেন দীনদয়াল। উনি ন্যাশনাল লাইব্রেরির নাম দিয়েছেন শ্যামাপ্রসাদ। এলাহাবাদের নাম দিয়েছেন প্রয়াগরাজ। শোনা যাচ্ছে এবার মোগলাই পরোটার নাম তিনি বদলে দিয়ে করবেন দীনদয়াল ত্রিকোণ। লালকেল্লার নাম করে দেবেন গেরুয়া কেল্লা। দেশের বাইরেও তার কল্যাণ হস্ত সুপ্রসারিত হবে। তিনি হোয়াইট হাউসের নাম করে দেবেন গেরুয়া হাউস, কারণ হোয়াইট ব্যাপারটা ভালো না, গেরুয়াই হচ্ছে আসল রং। এবং এটা তো আমেরিকায়। উনি রাশিয়াতে গিয়েও নিজের হস্তক্ষেপ করবেন। রাশিয়ার যে রাজধানী, শোনা যাচ্ছে তার নামটা ওর পছন্দ নয়, রাজধানীর নাম মস্কো, কিন্তু সেটা শুরু হচ্ছে মস্ক দিয়ে। আর মস্ক মানে যে মসজিদ, সেটা আপনারা তো সবাই জানেন। এই ব্যাপারটা আমার পছন্দ নয়, ওটাকে শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে, হয়তো গুজব, আমি জানি না। মস্কোর নাম উনি বদলে করে দেবেন মন্দিরও, এবং তারপর ওটাকে মিত্রর মতো টেনে টেনে বলবেন মন্দিরও গিয়েছিলাম, মন্দিরও গায়া থা, এই জাতীয় কথাবার্তা বলবেন। তো খালি আমেরিকার যে রাজধানী আছে ওটাকে উনি দয়া করে ছেড়ে দেবেন। আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটনে। তার কারণটা হচ্ছে ওয়াশিংটনের ভিতরে সিং আছে, ওয়াশিংটন। এবং আপনাদের মনে রাখতে হবে যে গোমাতারও সিং আছে, ওয়াশিংটনেরও সিং আছে। বাড়াবাড়ি করলে কিন্তু তারা গুঁতিয়ে দেয়, তখন প্রচণ্ড সমস্যা তৈরি হয়। অনেকের ক্ষেত্রে প্যান্টুল গেরুয়া হয়ে যায়, ওনার হচ্ছে কিনা বলতে পারবো না, তবে যেটা আমরা জানি যে সিং দিয়ে গুঁতিয়ে দিলে তখন যুদ্ধবিরতি করতে হয়, সেই জন্যে ওটা বাদ। তো এরপরে আপনারা আরও প্রশ্ন করতে পারেন, উদ্ভট নানা প্রশ্নের তো কোনো শেষ নেই, যে এই সব নাম দিয়ে আসলে লাভটা কি হবে? এইসব নামে কি কেউ ডাকবে না? সোজা কথা উত্তর হলো এইসব নামে কেউ ডাকবে না। আপনি যদি আজকে বীরভূমের নাম করে দেন শব্দ কল্পদ্রুম, বা ধরুন রাঁচির নাম করে দেন রানী মৌমাছি, তাহলে কেউ কি শুনবে? কালকে থেকে কি বীরভূমকে লোকে বলবে যে শব্দকল্পদ্রুম? কেউ কি বলবে অনুব্রত মণ্ডলের বাড়ি হচ্ছে শব্দকল্পদ্রুম, বা মাথার গোলমালের চিকিৎসা করতে রানী মৌমাছিতে যেতে হয়? কেউ শুনবে না, কেউ বলবেও না। কিন্তু কথাটা হলো যে তাতে কিচ্ছু আটকাবে না, আটকাচ্ছে না, আটকাবেও না। নিজের বিছানায় শুয়ে বা বাথরুমে ঢুকে চান করতে করতে যাকে খুশি যে নামে খুশি মানুষ ডাকতে পারে, তাতে কোনো আইন ভাঙা হয় না, এবং তাতে পৃথিবীর কারো কোনো ক্ষতি বা লাভ এসব কিছু হয়ে থাকে না। ফলে উনি বিছানায় শুয়ে যে কোনো নামে যাকে খুশি ডাকতেই পারেন। আকাশের দিকে তাকিয়ে বলতে পারেন যে এর নাম আজ থেকে দিলাম গোলাপি। সমুদ্রের দিকে তাকিয়ে ভাবতে পারেন আজ থেকে এর নাম হলো হলুদ। শিরায় ভাবতে পারেন যে আজ থেকে আমার শিরায় রক্ত নয়, চলছে লাল রঙের সিঁদুর, গুঁড়ো গুঁড়ো সিঁদুর, তারাই অক্সিজেন বয়ে বয়ে নিয়ে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড বয়ে আবার ফেরত নিয়ে আসছে। আর উনি গাছে যে সিঁদুর ফলছেন এরকম সুদূর প্রসারী কল্পনাও করতে পারেন, ভাবতে পারেন, বলতে পারেন, সেসব খবরের কাগজেও
বেরোতে পারে, তাতে পৃথিবীর কারো কোনো ক্ষতিবৃদ্ধি নেই, কিচ্ছু আটকাবে না। এবং আপনাদের মনে রাখতে হবে যে আগেই বলেছিলাম বিশ্বকবির সঙ্গে বিশ্বগুরুর একটা বড় মিল আছে। তো রবীন্দ্রনাথ এরকমই ভাবতেন। তিনি এরকমই একটা কবিতা লিখেছিলেন, সেটা হলো আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে। তো তাতে কি কিছু ক্ষতি হয়েছে? তার রবীন্দ্রনাথের ক্ষেত্রেও এটা হয়নি। রবীন্দ্রনাথ যখন দাবি করেছেন চেতনার রঙে পান্না হলো সবুজ, পান্না এমনি সবুজ, ওনার চেতনার রঙে কিছু হয়নি, চুনি উঠলো রাঙা হয়ে, ওনার চেতনার রঙে চুনি রাঙা হয়নি, এমনি রাঙা, চুনি রাঙা, নীলা হচ্ছে নীল, এরকম নানা রকম রং আছে, ওনার চেতনার রঙে কিছু হয়নি। ফলে ওনার কথার যেমন কিছু ফলে গেছে এমন না, নরেন্দ্র মোদীর কথাও যে ফলবে তা না। এই সব আপনাদের মনে রাখতে হবে যে আসলে এগুলো হচ্ছে শিল্পীদের খেয়াল। শিল্পীরা শিল্প সৃষ্টি করেন, গান করেন, ছবি আঁকেন, যা হয় সেগুলো কল্পলোকের ব্যাপার, সেগুলো বাস্তব পৃথিবীতে নেমে আসবে এরকম ভাবার আদৌ কোনো কারণ নেই। এরকম ভাবলে সেটাই হচ্ছে নির্বুদ্ধিতা। ফলে এরকম নির্বোধের মতো প্রশ্ন করবেন না যে উনি যদি মস্কোর নাম দিয়ে দেন মন্দিরও, তাহলে সবাই কি ডাকতে শুরু করবে? উনি যদি বীরভূমের নাম দিয়ে দেন শব্দকল্পদ্রুম, তখন সবাই কি বলবে যে এখন শব্দকল্পদ্রুম এক্সপ্রেসে চড়েছি? এরকম হয় না। ফলে এই সব প্রশ্ন একদম করবেন না। এই প্রশ্নও করবেন না যে সিঁদুর গাছে ফলে কি না। সিঁদুর গাছে ফলবে না, সিঁদুর গাছে ফলেনি, ভবিষ্যতেও কোনো সম্ভাবনা নেই, এটা আমরা খুব পরিষ্কার করে জানি। কিন্তু মনে রাখতে হবে যে ওইগুলো হচ্ছে শিল্পীর খেয়াল, তার থেকে আর বেশি কিছু আশা করা ঠিক না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথের থেকেও এক কাঠি বাড়া হয়, আমাদের এটাও মনে রাখতে হবে যে ওনার কল্পনা থেকে কিছু একেবারেই ফলে না তা কিন্তু নয়। রবীন্দ্রনাথের কল্পনায় কিছু ফলেনি, কিন্তু ওনার কল্পনা থেকে বহু জিনিস ফলে থাকে। এই যে সিঁদুরের কথাই যদি আপনারা ধরেন, এখানে কি একেবারেই কিছু ফলেনি? বহু কিছু ফলেছে। এক নম্বর, প্রথম কথা হলো সবার আগে যুদ্ধ যুদ্ধ ভাবটা ফলেছে। একটা যুদ্ধের উন্মাদনা সারা দেশ জুড়ে তৈরি করে দেওয়া গেছে, এবং সেই উন্মাদনাটা হচ্ছে ওনার স্বপ্নের ফসল, এটা ফলেছে। ওনার সিঁদুর গাছের ফসল হলো প্রথমত যুদ্ধের উন্মাদনা ফলেছে। দ্বিতীয় সবথেকে বড় যে জিনিসটা ফলেছে সেটা হলো গদি মিডিয়ার রিপোর্ট। আপনারা সবাই জানেন যে গদি মিডিয়া যে 8 তারিখ যেদিন পাকিস্তানে হামলা হলো বলে খবর বেরিয়েছিল, সেই এক রাত্রের মধ্যে পাকিস্তান গদি মিডিয়া প্রায় দখল করে ফেলেছিল। সেনাবাহিনী কি করেছিল সে অন্য কথা, কিন্তু গদি মিডিয়া করাচি থেকে লাহোর হয়ে আজাদ পাকিস্তান পর্যন্ত সমস্ত কিছু দখল করে ফেলেছিল। পাকিস্তানের সেনা প্রধানকে পদচ্যুত করে দিয়েছিল, এবং সেই রাতে অনেকে ভাবছিলেন যে পরের দিন সকালে উঠে টিকিট বুক করবেন পাকিস্তানে বেড়াতে যাবার, যদি দেশটা আদৌ থাকে, 5 টুকরো হয়ে যদি কিছু থাকে তাহলে সেখানে বেড়াতে যাবেন। কেউ কেউ ভাবছিলেন মহেঞ্জোদারো যাবেন, কেউ কেউ ভাবছিলেন বালুচিস্তান যাবেন, কেউ কেউ ভাবছিলেন আজাদ কাশ্মীরে যদি কোনো রিসর্ট থাকে সেটা কি নেটে পাওয়া যাবে কি না, কেউ কেউ ভাবছিলেন নয়া লাহোরে বাড়ি কিনে ফেলবো। তো এই যে বিপুল প্রচার, গদি মিডিয়ার এই যে বিপুল প্রচার, এইটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্নের ফল। এবং তারপরে বাস্তব জিনিস আরও কিছু ঘটেছে। তারপরে এই পুরোটাকে নির্বাচনী প্রচারে নিয়ে আসা গেছে, গোটা গোবলয় জুড়ে ছেয়ে গেছে, হাতে হেলমেট নিয়ে উপরে সিঁদুর লাগিয়ে, মানে সিঁদুরের ব্যানার লাগিয়ে আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর নানা ছবিতে। তো ফলে একেবারেই কোনো লাভ হয়নি তা নয়, নির্বাচনে নিশ্চয়ই এর কোনো ফল ফলবে। ফলে রবীন্দ্রনাথের স্বপ্ন ছিল নেহাতি স্বপ্ন, এর কোনো ফল ফলেনি, একাত্রাও ফলেনি তা না। শান্তিনিকেতন, বিশ্বভারতী এইসব হয়েছে, এবং বিশ্বগুরু ওখানে গিয়েও নিজের থাবা বাড়িয়েছেন, ওটা রবীন্দ্রনাথের হাতে শুধু ছেড়ে দেবেন কেন। কিন্তু ওইসব ছোটোখাটো জিনিস হয়েছে। সারা দেশব্যাপী এবং সারা পৃথিবীব্যাপী আলোড়ন যে তৈরি করা যায়, এইটা রবীন্দ্রনাথ করতে পারেননি, বিশ্বকবি করতে পারেননি, কিন্তু বিশ্বগুরু করে দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, এরপরে আরও নানা জিনিস ঘটেছে যেগুলো ততটা প্রীতিকর নয়। যেমন যুদ্ধবিরতি হয়েছে, যুদ্ধবিরতি হয়েছে, যেটাতে আবার বিশ্বগুরুর বিশেষ কোনো ভূমিকা ছিল না। প্রথমেই মার্কিন প্রেসিডেন্ট সেটা প্রচার করে দিয়েছেন। তো এই ব্যাপারটা হয়েছে, এটা খুব একটা প্রীতিকর নয়। বিদেশে গদি মিডিয়াকে নিয়ে চূড়ান্ত ঠাট্টাইয়ার্কি হয়েছে, নানা রকম যে কমিক জোক হতো একটা সময়, যে শেখ চিলি ইত্যাদিদের নিয়ে, সেই রকম একটা রসিকতার পর্যায়ে পৌঁছে গেছে গদি মিডিয়া। নানা রকম চূড়ান্ত ঠাট্টাইয়ার্কি চলছে, এটাও খুব একটা প্রীতিকর ব্যাপার নয়। বিদেশে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বন্ধু বলে ভারত রাষ্ট্রের আর বিশেষ কেউ বাকি নেই, এটা আরেকটা ব্যাপার।
তো এমনকি এই যে একটা ঠাট্টাই আর কি প্রচণ্ড চলছে যে ভারতের শত্রু রাষ্ট্রে বেড়াতে যেতে অনেককে বারণ করা হচ্ছিল, অফিসিয়ালি না, সরকারিভাবে না, এমনি বারণ করা হচ্ছিল। তাতে কেউ একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি পড়লাম যে একটা যদি বন্ধু দেশ খুঁজে দেওয়া যায় ভারতের, তাহলে তিনি সেখানেই বেড়াতে যাবেন। তো এই সব নানা কাণ্ড হয়েছে। এই ঠাট্টাই আর কিটাও খুব একটা প্রীতিকর নয়। আরও কয়েকটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, যেমন কটা 2,500 কোটি টাকার প্লেন সম্পূর্ণ খোয়া গেছে। এটা খুব দুঃখজনক ঘটনা, ভালো ব্যাপার নয়, খোয়া গেছে। এবং সবশেষে যেটা হয়েছে যে G7 যে বৈঠকটা হতে চলেছে বা পৃথিবীর শক্তিশালী সবথেকে বড় 7টা দেশকে নিয়ে, সেখানে এর আগে ভারতকে আমন্ত্রণ জানানো হতো, কিন্তু 2019 সালের পর খুব সম্ভবত এই প্রথম বিশ্বগুরুর ভারতকে একদম বাদ দিয়ে দেওয়া হয়েছে। উনি সারা পৃথিবীতে ঘুরে একবার ট্রাম্পকে জড়িয়ে ধরেন, নানা অন্য কারোর সঙ্গে সেলফি তোলেন, নানা পোজে নানা ছবি দেন, কিন্তু এত জনসংযোগের পরেও ওনাকে G7 থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছে। এইটা আরেকটা খারাপ ঘটনা। এছাড়াও খুচরো নানা জিনিস ঘটেছে, যে এত বড় একটা হামলার পরেও সন্ত্রাসবাদীরা, পহেলগামের সন্ত্রাসবাদীরা কেউ ধরা পড়েনি। জম্মু কাশ্মীরের পুলিশ তাদের ছবি লাগিয়ে পোস্টার দিয়ে এখন জনসাধারণকে বলছে, বাবা তোমরা একটু ধরে দেবে লোকগুলোকে। তো এই সব নানা রকম জিনিস হয়েছে যেগুলো খুব প্রীতিকর ব্যাপার না। কিন্তু বড় জিনিস করতে গেলে, যেমন সিঁদুর গাছ লাগাতে গেলে, মাথায় সিঁদুর লাগিয়ে পোস্টার দিতে গেলে, এই সমস্ত বড় বড় অ্যাচিভমেন্ট, বড় বড় প্রাপ্তির জন্য ছোট ছোট কিছু জিনিস ছাড়তে হয়। এই যে লিস্টগুলো শুনলেন আপনারা, যেগুলো ততটা প্রীতিকারক নয়, এইগুলো খুব ছোটোখাটো ঘটনা যেগুলো ঘটেছে। তো সব মিলিয়ে এইসব অপ্রীতিকর ঘটনার পরেও যেটা হয়েছে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পেয়ে গেছে। তা গান যেটা আছে, যেটাকে আমি কোট করলাম, সেখানে লেখা ছিল ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তো সেটা ছিল ভবিষ্যৎকালে, কিন্তু উনি যেটা করেছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, তার অভূতপূর্ব কৃতিত্ব দিয়ে যেটা করে দেখিয়েছেন, সেটা হলো ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পেয়ে গেছে। ওটা এখন অতীতকাল হয়ে গেছে। তো আমরা এই ধরনের কৃতিত্ব, আমরা এই ধরনের প্রাপ্তি এর আগে কখনো পাইনি। ভারতবর্ষের দীর্ঘ ইতিহাসে কখনো এই জিনিস পাওয়া যায়নি। আমরা চিরকৃতজ্ঞ থাকবো যে রবীন্দ্রনাথ এর মতো মহাকবি থাকতেও, বিশ্বকবি থাকতেও আমরা এমন একজনকে তারপর পেয়েছি, যিনি এমন কিছু অ্যাচিভমেন্ট করে দেখিয়েছেন যা সম্রাট অশোক থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ পর্যন্ত কেউ করতে পারেননি। জগৎ সভায় শ্রেষ্ঠ আসন উনি দিয়েছেন। তো আমরা জানি পুরাকালে একটা গ্রিক উপকথা আছে, মিডাস ছিলেন এমন একজন রাজা, যিনি যা ধরতেন তাই শোনা হয়ে যেত। তো তাকে আমরা চোখে দেখিনি, ওটা সম্ভবত গল্প কথা। তো এখানে আমরা দেখছি ইনি যা ধরেন, আমাদের প্রধানমন্ত্রী যা ধরেন তাই শোনা হয়ে যায়। তো এই জিনিস ভূভারতে কখনো হয়নি, সারা পৃথিবীতে কখনো হয়নি, এবং আমরা চিরকৃতজ্ঞ থাকবো নরেন্দ্র মোদীর প্রতি যে তিনি এইগুলো করে দেখাতে পারলেন। যে এত বড় একটা জিনিস, সিঁদুর গাছ বসিয়ে দিলেন, সিঁদুর নিয়ে একটা বিরাট প্রচার করে দিলেন, একটা আলোড়ন তৈরি করে দিলেন। এই জিনিস সম্পূর্ণ হাওয়া থেকে ভারতবর্ষের ইতিহাসে কেন সারা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। হ্যাঁ, কিছু ছোটোখাটো লস হয়েছে, G7 যাওয়া যাচ্ছে না, কিছু ছোটোখাটো ক্ষতি হয়েছে, যেমন ভারত রাষ্ট্রটা পৃথিবীতে কোণঠাসা হয়ে গেছে, ভারতীয় মিডিয়া, গদি মিডিয়া ঠাট্টাইয়ার্কিতে পরিণত হয়েছে। কিন্তু তারপরেও শুধু স্বপ্ন দেখে কিভাবে ভারতবর্ষকে বদলে দেওয়া যায়, সেইটা এর আগে আমরা কখনো দেখিনি। আমরা শুনেছিলাম ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখার কথা, তো সেটা যে সত্যিই করে যায়, আমাদের প্রধানমন্ত্রী সেটা করে দেখিয়ে দিয়েছেন। তো এইটা গেল আজ পর্যন্ত ওনার অ্যাচিভমেন্ট। এরপরে উনি ঠিক কী করবেন সেটা আমরা এখনও জানি না। ওনার প্রত্যেকটা ধাপে তো চমক, তো এরপরে উনি আরও নতুন কিছু চমক করে দেখাতে পারেন, সেটা এখনও জানি না, কিন্তু জানতে পারলেই আপনাদের জানাবো। ফলে সেগুলো যদি জানতে হয়, আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সাইটে আসুন, সাইটেও লেখাপত্র হচ্ছে। এবং ছোট মিডিয়া, বারবার যা বলি, এই সমস্ত কৃতিত্বের কথা ছোট মিডিয়াই কেবল দেখাবে, তো ছোট মিডিয়াকে সমর্থন করুন। আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।